আচ্ছা বলো। আজকে অনেকদিন পর আমরা বাড়ি যাইতেছি ফ্যামিলির সাথে। আজকে দেখা করবো, খুব আনন্দের রাখতেছে আজকে। আমার নাম মোহাম্মদ রিয়াদ। কেন এসেছিলেন এখানে? কিভাবে আসছিলাম একটা দালালের বান্ধবের কামড়ে আসছিলাম, ঠিক আছে। আমরা ইয়ে করতে পারিনি, আমরা বিএসএফ ধরছে, বিএসএফ আমাদের 4 মাস জাল খাটার পরও আমাদেরকে 15 মাস হুমায়ুন আটকে রাখছে, ঠিক আছে। আমরা অনেক একটা ছিলাম। আজকে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী মোহাম্মদ শেখ হাসিনা উনি আমাদের হাই কমিশনার স্যার আজকে আমাদেরকে বাংলাদেশে নিচ্ছে। আমাদেরকে খুব আনন্দ লাগতেছে, থেকে আনন্দ আর কিছু লাগতেছে। কোন জায়গায় বাড়ি আপনার? দালাল যে আসলে তারা কোন জায়গায়? সিলেটের আছে আলাল করে একজন করে, আর ইন্ডিয়ানের আছে 6-5 জন। ওরে আমাদেরকে বিএসএফ থেকে নিয়ে ইয়ে করে দিয়েছে। আপনার বাড়ি কোন জায়গাতে? আমাদের বাড়ি চাঁদপুরে, কুমিল্লা চাঁদপুরে বাড়ি। কত টাকা লাগে এরকম ভাবে আইতে আপনারা? আচ্ছা আমাদেরকে দালাল নিচ্ছে 20,000 টাকা মাথা পিছু। আমরা সব খরচ মোট 20,000 টাকা নিচ্ছে। দালাল নিচ্ছে কিসের জন্য আসছিলেন? কাজের জন্য, কাজের কাজ জন্য করবো, গার্মেন্টসে কাজ করবো। আমরা যা আছি সব গার্মেন্টসে হবে। আপনাদের সকলকে আজকের এখানে উপস্থিত থাকার জন্য আমরা চাই যে রিপ্যাট্রিয়েশন বা দেশে প্রত্যাবর্তনের যে কেসগুলো আমাদের সাথে আমরা করি প্রতিনিয়ত, আমরা চাই যে আমরা জনসম্পৃক্ততা আমরা চাই আপনাদের মাধ্যমে সকলে জানুক, সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক। আমরা নিয়মিতই দেখি যে দুপাশ থেকেই, বাংলাদেশ থেকেও এখানে, আবার এখান থেকেও বাংলাদেশে এই 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 বর্ডার দিয়ে অবৈধভাবে মানুষ অনেক ক্ষেত্রে যাতায়াত করেন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। তো এখানে আজকে আমরা যাদেরকে রিপ্যাট্রিয়েশন করতেছি এই 12 জন আজকে বাংলাদেশি, যারা প্রত্যেকেই এই অবৈধভাবে তারা বাংলাদেশ থেকে ত্রিপুরাতে তারা প্রবেশ করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। পরবর্তীতে তাদেরকে যে মহামান্য আদালত থেকে যে রায় দেয়া হয়, সেই রায়ের জেল টাইম শেষ হওয়ার পরেও 6 মাস থেকে 1 বছর পর্যন্ত অতিরিক্ত নার্সিংগড়ে যে ডিটেনশন সেন্টার আছে সেখানে তাদেরকে থাকতে হয়। এই লম্বা সময় ধরে আসলে তারা এই রাজ্যের সাহায্যে তারা থেকেছে। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা, এটা নিঃসন্দেহে একটা অনেক ধৈর্য এবং অনেক রিসোর্সের প্রয়োজন হয়। তো আমি সেজন্য রাজ্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই। আবার একই সঙ্গে এটাও বলতে চাই যে এই সময়টা প্রায় যে 6 মাস থেকে 1 বছর, কিছু মানুষের ক্ষেত্রে 2 বছরও আছে যারা এখানে ওয়েটিং এ আছে, যারা এখনো নিজের দেশে ফেরত যেতে আগ্রহী কিন্তু তারা নিজের দেশে সময় মতো যেতে পারছেন না। ক্লিয়ারেন্স সহ যাবতীয় প্রসেসটা আসলে একটু লম্বা। তো আমরা আমাদের রাজ্য সরকার এবং আমরা যথেষ্ট তৎপর থাকা সত্ত্বেও অনেক জটিলতার কারণে এই কাজগুলো করতে একটু বিলম্ব হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি যে দুই দেশের সরকার মিলে যে এই টাইমটাকে, এই লম্বা সময় যে একটা ওয়েটে থাকতে হয়, এটাকে কমিয়ে নিয়ে আসার। তো আজকে আমরা সেরকমই একটি আনন্দের দিন, যেদিন আমরা কিছু সংখ্যক 12 জনকে আমরা বাংলাদেশে ফেরত দিতে পারছি। এই 12 জনের মধ্যে একজন আছে মাইনর, একটি মেয়ে যে কিনা 12 বছর বয়সে এখানকারই একটি পরিবার তাদেরই বাংলাদেশেরই আত্মীয়র পরিবার থেকে একটি মেয়েকে এখানে নিয়ে আসে এবং সেই বাড়িতে নিয়ে যাওয়ার পরে তখন সেই বাড়িতে তাকে 2 বছরের মতো থাকে এবং সেই মেয়েটা সেই বাসায় সে গৃহ নির্যাতনের শিকার হয় এবং 2 বছর গৃহ নির্যাতনের পরে সে আসলে ওই বাড়ি থেকে পালিয়ে যায় এবং আইনের আশ্রয় কামনা করে এবং পরবর্তীতে তাকে একটি আশ্রমে এখানে রাখা হয় এবং সেই আশ্রমে আজকে প্রায় 6 বছর 2021 সাল থেকে সেই আশ্রমে ছিল। তো তার মানে প্রায় 3 বছর সেই আশ্রমে থাকার পরে আমরা তার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরে আজকে আমরা তাদেরকে বাংলাদেশে হ্যান্ড ওভার করছি। ওপারে তার মা দাঁড়িয়ে আছেন অধীর আগ্রহে নিজের মেয়েকে পাওয়ার জন্য। তো আমরাও আসলে এই রিপ্যাট্রিয়েশনের মাধ্যমে মানুষদেরকে তার নিজ শেকরে বা নিজ দেশে পৌঁছে দিতে পেরে আমরাও খুব গর্বিত। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সহকর্মী, আমার দূতাবাসের আমার সহকর্মী, বিশেষ করে আমার পিছনে আছেন আমার প্রথম সচিব জনাব রেজাউল হক চৌধুরী এবং আমার প্রথম সচিব জনাব মোহাম্মদ আলামিন, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই রিপ্যাট্রিয়েশনের প্রক্রিয়া আমরা সফল করতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সরকারকে, বিশেষ করে পলিটিক্যাল ডিপার্টমেন্ট সহ
এবং এমইএ সহ সব সংশ্লিষ্ট সকল অথরিটিকে যাদের ঐকান্তিক সাহায্যে আমরা আজকে এই রিপেট্রেশন সফলভাবে করতে পারছি। ধন্যবাদ। হচ্ছে আমার প্রথম দরকার হচ্ছে সচেতনতা তৈরি করা। দুইটি দেশ আমাদের বৈধ ব্যবস্থা আছে, যে কেউ পাসপোর্ট করে খুব সহজে ভিসা দিচ্ছে। ঠিক ভিসা আমরা যেমন দেই, ভারত সরকারও বাংলাদেশে ভিসা দিচ্ছে। তো যেখানে আমার বৈধ প্রবেশের সুযোগ রয়েছে সেখানে আমি কেন অবৈধ পন্থা অবলম্বন করব? আর যারাই অবৈধ পন্থা অবলম্বন করছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি যে তারা হয় পাচারের শিকার, নারী বা শিশু পাচারের শিকার, অথবা তারা ড্রাগ সহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান এর সঙ্গে যারা জড়িত এই মানুষগুলো। তো এইটা তো কোনোভাবেই কাম্য নয়। আমাদের মধ্যে এই সচেতনতা থাকতে হবে। আমরা সবাই জানি বর্ডার অঞ্চলগুলো, আপনাদের সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন যে বর্ডার অঞ্চলগুলো কিছু কিছু জায়গায় অরক্ষিত। এটা ঠিক। আমাদের বিজিবি, বাংলাদেশ অংশের বিজিবি এবং বিএসএফ এর যথাসম্ভব তৎপরতা এবং সুদৃষ্টি থাকা সত্ত্বেও যেহেতু এত বড় একটা সীমানা এবং অনেকগুলো অংশে এখনো কাঁটাতার নেই, তো এই জন্য এইটার সুযোগ আসলে দুষ্কৃতিকারীরা এই সুযোগগুলো নিচ্ছে। তো এই ব্যাপারে স্থানীয় জনগণকে সচেতন হওয়া, যারা এই কাজ করছে তাদেরকে কোনোভাবে প্রশ্রয় না দেয়া এবং তাদেরকে সামাজিকভাবে তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনাটা জরুরি। দুই অংশেই জরুরি, বাংলাদেশ অংশেও জরুরি, এখানেও জরুরি। আমরা জানি হর হামেশাই আপনারা খোঁজ নিলে শুনবেন যে সে বৈধভাবে বা অবৈধভাবে সে বাংলাদেশ থেকে ঘুরে আসছে বা অমুক ব্যক্তি সে এখানে এসে ঘুরে চলে গেছে। আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত। দুই দেশের আইনের প্রতি দুই দেশের সকল নাগরিককে সমানভাবে শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে আমি মনে করি। এই 12 জন কেন এসেছিল এবং এখন পর্যন্ত এই 12 জনের এক্সাক্ট সংখ্যাটা আমাদের হাতে জানা নেই। আমার কাছে সর্বশেষ যে ডাটা 2006 সাল থেকে নিরাপদ অভিবাসন, বিদেশ ফেরত ব্যক্তিদের পুনরুজ্জীকরণ এবং যারা মানব পাচারের শিকার তাদের সাহায্য করার জন্য কাজ করে যাচ্ছি। বিভিন্ন সময় আমরা যখন খবর পাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন কারণে প্রবেশ করে আটকা পড়ে আছে, আমরা স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তাদেরকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করি। আজকে যেমন আপনারা জানেন 12 জন বাংলাদেশে প্রবেশ করেছেন। এনাদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে বেটার অপরচুনিটিসের আশায় ভারতে প্রবেশ করেছিলেন কাজের জন্য। পরবর্তীতে তারা যেহেতু তাদের লিগ্যাল ভিসা এবং পাসপোর্ট ছিল না, সেখানে আটকা পড়েন এবং সাজা ভোগ করেন। পরবর্তীতে তাদের নাগরিকত্ব যাচাই করার পরে আজকে তারা বাংলাদেশের কাছে তাদেরকে হস্তান্তর করা হচ্ছে। আমরা তাদেরকে আজকে জরুরি অর্থ এবং খাদ্য সহায়তা প্রদান করব এবং পরবর্তীতে তারা সমাজে যেন আবার ঘুরে দাঁড়াতে পারে এজন্য তাদের যে ধরনের ট্রেনিং কিংবা অর্থনৈতিক সহায়তা দরকার সেই ব্যাপারে কাজ করব এবং এর পাশাপাশি তাদের মনোসামাজিক কাউন্সিলিং এর জন্য আমরা কাজ করব। এই যে বললেন যে বেআইনিভাবে অনুপ্রবেশ করছে যা দালাল মারফত, ওইটার বিরুদ্ধে কি আপনাদের সরকার তরফ থেকে কোনো ব্যবস্থা নেবে? আচ্ছা, আমি সরকারের দিকটা বলতে পারি না। আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে আমরা বিভিন্ন সময় গভর্নমেন্টের সাথে অ্যাডভোকেসি করা, কমিউনিটিতে অ্যাওয়ারনেস রেজ করা যেন মানুষ এভাবে না যায়, অভিবাসন করলে যেন নিরাপদভাবে করে সেই ব্যাপারে কাজ করে থাকি।